প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। ইলেকট্রিক্যাল সার্কিট 2 পঞ্চম অধ্যায়ের আরও একটি ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি সূত্রের নির্ণয় পদ্ধতি জানব, যেখানে বলা হচ্ছে যে আরএল ও সি শাখা বিশিষ্ট প্যারালাল সার্কিটের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি নির্ণয় করতে হবে। অর্থাৎ এখানে একটি রেজিস্টর এবং ইন্ডাক্টর, যাকে বলা হচ্ছে আরএল শাখা, আর আরেকটি হচ্ছে শুধুমাত্র এই শাখাটি ক্যাপাসিটর দ্বারা গঠিত, তাকে বলা হচ্ছে সি শাখা। অর্থাৎ এখানে দুটি শাখা, একটি হচ্ছে আরএল শাখা আর একটি সি শাখা। এখন এই আরএল এবং এই সি শাখা বিশিষ্ট প্যারালাল সার্কিটের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, অর্থাৎ এই সার্কিট যখন রেজোন্যান্স কন্ডিশনে যাবে তখন এই সার্কিটের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিটি আমাদের নির্ণয় করতে হবে, যার সমীকরণটি হলো এটি, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। আমরা জানি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিকে এফ নট দ্বারা ডিনোট করা হয়। এফ নট সমান 1/2 পাই ওভারঅল রুট আবার 1/LC মাইনাস আর স্কোয়ার এল স্কোয়ার। এই সূত্রটি আমাদের এই সার্কিটের আলোকে তৈরি করতে হবে বা নির্ণয় করতে হবে। তবে চলুন এটি শুরু করা যাক। যারা আমার পূর্বের ভিডিও লেকচারটি দেখেননি তারা অবশ্যই সেটিকে দেখে এসে আজকের এই ভিডিওটি দেখবেন, তাহলে এটি অত্যন্ত বোঝার ক্ষেত্রে সহজ হয়ে যাবে। আমি বরাবরের মতো যেটি করব, উক্ত সার্কিটের ইম্পিডেন্স বের করে নিব, তারপর অ্যাডমিটেন্স নির্ণয় করে নেব, তাহলে এটি করা আমাদের পক্ষে অত্যন্ত সহজ হয়ে যাবে। এখন এখানে দেখতে পাচ্ছি যেখানে একটি রেজিস্টর এবং এখানে একটি ইন্ডাক্টর যুক্ত আছে, যেটিকে বলা হয় ইনডাকটিভ শাখা। আর ইনডাকটিভ শাখার ইম্পিডেন্সকে আমরা কি ZL দ্বারা সূচিত করতে পারি। তাই ইন্ডাকটিভ শাখার ইম্পিডেন্সকে বের করার জন্য আমরা ZL লিখলাম। এরপর আমরা জানি RL শাখার ইম্পিডেন্স কি লিখতে পারি, R প্লাস JXL। XL বলতে এখানে ইন্ডাক্টরের যে কারেন্ট প্রবাহে বাধা দেয় তাকে বলা হয় ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। সেই ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সের মানটি XL আকারে এখানে দেওয়া আছে। আর যেহেতু ইম্পিডেন্সের ক্ষেত্রে আমাদের উভয় বাধাকে যোগ করতে হয়, সেটি আমরা করেছি, যে R প্লাস JXL এখানে লিখলাম। বরাবরের মতো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি ক্যাপাসিটর যুক্ত আছে, তাই ক্যাপাসিটিভ শাখারও আমাদের ইম্পিডেন্সকে নির্ণয় করতে হবে। ক্যাপাসিটিভ শাখার ইম্পিডেন্সকে আমরা ZC দ্বারা ডিনোট করলাম। আর এখানে দেখুন শুধুমাত্র ক্যাপাসিটর বিদ্যমান, এখানে কোনো রেজিস্টর নেই। এখানে আমরা 0 দিতেও পারি, না দিতেও পারি। যেহেতু রেজিস্টর নেই তার মানে কিছু নেই বলতে 0 দিতে পারি। আর RC শাখা যদি বিবেচনা করি তাহলে কি হয়, R মাইনাস JXC, তার মানে এখানে বসিয়ে দিলাম। 0 দিলেও হবে, না দিলেও হবে, আপনাদের বিষয়। এরপর আমরা যেটি করব, যেহেতু প্যারালাল সার্কিটে আমরা ইম্পিডেন্স পদ্ধতিতে সমাধান করতে গেলে একটু ঝামেলা হয়, তাই একে আমরা অ্যাডমিটেন্স পদ্ধতিতে সমাধানের চেষ্টা করব। তাই আমরা জানি অ্যাডমিটেন্স বের করতে হলে কি হয়, যদি আমরা এই RL শাখার অ্যাডমিটেন্স বের করতে চাই তাহলে RL শাখার অ্যাডমিটেন্সকে আমরা OL দ্বারা ডিনোট করলাম, যাকে বলা হয় এই ইনডাকটিভ শাখার অ্যাডমিটেন্সকে OI প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয়। এখন ইনডাকটিভ শাখার ইম্পিডেন্স যেটি ছিল ZL, তাকে যদি আমরা উল্টা করে লিখি তাহলেই আমরা পেয়ে যাব ইনডাকটিভ শাখার অ্যাডমিটেন্স। দেখুন আমি উল্টা করে লিখেছি। এখন এই ZL এর যে মান সেটি ছিল R প্লাস JXL, সেটিকে বসিয়ে দেব। তাহলে সেটি ছিল 1/R প্লাস JXL। এখন একটু খেয়াল করে দেখুন শিক্ষার্থী ভাই বোনেরা, এখানে যে ফ্যাক্টরটি আমাদের হরের অংশে আছে, অর্থাৎ এই ভাগ দিয়ে এই যে এখানে ভাগ আকারে আছে যে ফ্যাক্টরটি, যেটিকে থাকলে হবে না, এটিকে আমাদের উপরে থাকতে হবে, তাহলেই হবে। তাই আমরা এটিকে কী করব, বরাবরের মতো লব এবং হরকে R মাইনাস JXL দ্বারা গুণ করব। যেহেতু এখানে প্লাস আছে তাই এর বিপরীতটা দিয়ে, অর্থাৎ R প্লাস JXL আছে, তাই এটি না লিখে R মাইনাস JXL দ্বারা আমরা কি করব, লব এবং হরকে গুণ করে দেব। তাহলে দেখুন কি হয়, যে উপরে এই 1 সাথে আমরা R মাইনাস JXL গুণ করে দিলাম, তাহলে ওটিই থাকবে। এরপর যেটি হবে যে R প্লাস JXL, এটিকে লিখে নিব R প্লাস JXL লিখে নিলাম। এখন এই অংশের সাথে কি করতে হবে, R মাইনাস JXL গুণ করে দেব, যে R মাইনাস JXL, যেটিকে বলা হয় যে এই লব এবং হরের সাথে আমরা কি করলাম, R মাইনাস JXL গুণ করে দিলাম। দেখুন লবের সাথেও R মাইনাস JXL, হরের সাথেও R মাইনাস JXLকে গুণ করে দিয়েছি। এখন একটু খেয়াল করে দেখুন যে এটি A স্কোয়ার মাইনাস B স্কোয়ারের যে সূত্র সেটি পড়ে আছে, অর্থাৎ A প্লাস B ইন্টু মাইনাস A মাইনাস B।
তাহলে যেটি হয় যে আর মাইনাস জে এক্সেল, উপরের লব যেটি ছিল সেটিকে লিখে দিলাম, আর এখানে থাকে যে আর স্কোয়ার মাইনাস এই পুরো অংশটিকে যদি বি ধরি যে এক্সেল উভয়টিকে, তাহলে যেটি হবে জে এক্সেল দিয়ে হোল স্কোয়ার হবে। এরপর আমরা আর মাইনাস জে এক্সেল রেখে দিলাম, আর এখানে থাকবে আর স্কোয়ার। আপনারা জানেন যে জের পরে যখন স্কোয়ার হয় তার মানটি হয় কত? -1, অর্থাৎ জে স্কোয়ার সমান জটিল বীজগণিতে আমরা জানি জে স্কোয়ার সমান -1, তাই এখানে -1 আমরা বসিয়ে দেব। তাহলে এই -1 আর এই মাইনাসে মাইনাস কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, তাই প্লাস দিলাম, আর জে চলে গেল, আর এখানে থাকে এক্সেল স্কোয়ার, এটিকে বসিয়ে দিলাম। এখন আমরা এই উপরে আলাদা আলাদা লবের সাথে হরগুলোকে পৃথক করে দেব, তাই আর ভাগ আর স্কোয়ার প্লাস এক্সেল স্কোয়ার, এখানে ছিল মাইনাস তাই এখানে মাইনাস দিয়ে দিলাম, এখানে ছিল জে যেটিকে একটু নিচে লিখলাম, এটি লেখা যায়, আর উপরে দিলাম এক্সেল যেহেতু এটা গুণ সম্পর্কে এখানে একই রূপ। তারপর যেটি থাকে এই হরটিকেও লিখে দিব যে আর স্কোয়ার প্লাস এক্সেল স্কোয়ার। তার মানে সামগ্রিকভাবে আমরা যেটি পাই যে অয়েল অর্থাৎ এই আর এল শাখার বা ইন্ডাকটিভ শাখার যে অ্যাডমিটেন্সের মান পাই আমরা, সেটা হচ্ছে অয়েল সমান এইটা, যেটিকে আরও স্ট্যান্ডার্ড বা বেসিক ফর্মে যদি আমরা লিখতে চাই তাহলে অয়েল আমরা জানি এই অংশকে বলা হয় কি? কন্ডাক্ট্যান্স, যাকে জি দ্বারা প্রকাশ করা হয়। মাইনাস দিলাম, আর এটি যে ফ্যাক্টর ছিল বসিয়ে দিলাম, আর এক্সেল ভাগ আর স্কোয়ার প্লাস এক্সেল স্কোয়ার এটিকে বলা হয় ইন্ডাকটিভ সাসেপ্ট্যান্স। সাসেপ্ট্যান্সকে বি দ্বারা প্রকাশ করা হয়, আর যেহেতু এটি ইন্ডাকটিভ সাসেপ্ট্যান্স তাই এখানে এল দিয়ে দিলাম। তাহলে আমরা বুঝতে পারছি এই বি এল সমান এই সামগ্রিক মানটি, আর জে সমান হচ্ছে এই মানটি, যেটি আমাদের পরবর্তীতে লাগবে, তাই এখানেই একটু বুঝিয়ে দিলাম। অনুরূপভাবে আমরা এই ক্যাপাসিটিভ শাখার অ্যাডমিটেন্স বের করে নিব, যেমনটি ইন্ডাকটিভ শাখার ক্ষেত্রে করলাম। তাই আমরা যে করব, যেহেতু ক্যাপাসিটিভ শাখার অ্যাডমিটেন্স তাই অ্যাডমিটেন্সকে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করি, আর এটি ক্যাপাসিটিভ শাখার অ্যাডমিটেন্স বলে ছোট নিচে সি দিয়ে দেব, তাহলে বুঝতে পারবো এটি ক্যাপাসিটিভ শাখার অ্যাডমিটেন্স। ক্যাপাসিটিভ শাখার অ্যাডমিটেন্স যদি বের করতে চাই তাহলে ক্যাপাসিটিভ শাখার যে ইম্পিডেন্স ছিল জেড সি তাকে জাস্ট উল্টা করে লিখব। দেখুন 1 ভাগ জেড সি উল্টা করে লিখলেই ক্যাপাসিটিভ শাখার অ্যাডমিটেন্স চলে আসলো। এখন এই জেড সির জায়গায় যে মানটি ছিল সেটিকে জাস্ট আমরা বসিয়ে দেব, তাহলে হবে 1 ভাগ জেড সির মান ছিল 0 মাইনাস জে এক্স সি। আবারও একটু খেয়াল করুন যে এখানে জে ফ্যাক্টর হর অংশে চলে এসেছে, যেটি থাকলে হবে না, তাই আমাদের যেটি করতে হবে লব এবং হরকে প্লাস জে এক্স সি দ্বারা গুণ করতে হবে, কেননা এখানে মাইনাস আছে, যেটি থাকবে তার বিপরীত চিহ্নযুক্ত জিনিস দিয়ে গুণ করতে হবে লব এবং হরকে। তাই উপরে যদি আমরা প্লাস জে এক্স সি দ্বারা গুণ করি অনের সাথে, তাহলে কী হবে? জে এক্স সি, যেহেতু অনের সাথে গুণ করলে সেটাই বসবে, আর এখানে কি থাকবে? মাইনাস জে এক্স সি যেটি পূর্বে ছিল, আর আবারও কী করতে হবে? প্লাস জে এক্স সি দ্বারা গুণ, তাহলে এখানে জে এক্স সি আমি গুণ করে দিলাম। তারপরে যেটি হয় যে উপরে থাকবে জে এক্স সি, আর নিচে এই জে আর এই জে গুণ করলে কী হবে? জে স্কোয়ার, আর এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস জে গুণ করলে জে স্কোয়ার, আর এক্স সি যদি গুণ করি তাহলে কী হবে? এক্স স্কোয়ার। এরপর যেটি হবে যে জে এক্স সি লবের অংশ আমরা লিখে দিলাম, আর আমরা পূর্বেই জানি যে জে স্কোয়ারের মান -1, আর এখানে পূর্বে থেকে একটি মাইনাস ছিল, সেই -1 এবং এই মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে +1 থাকবে, আর +1কে যদি আবার এক্সির সাথে গুণ করে দিই তাহলে এক্সি স্কোয়ারই থেকে যায়। তাহলে এটিকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে সেটি হবে যে, এখানে দেখুন যে এক্সি আছে আর এখানে এক্সি স্কোয়ার আছে, উপরে এক্সি স্কোয়ার এক্সি আর নিচের এক্সি স্কোয়ার কেটে গেলে নিচে একটি এক্সি থাকে, তো এখানে লিখতে যায় 1 ভাগ এক্সি। তাহলে এটি আমরা বের করলাম ক্যাপাসিটিভ শাখার অ্যাডমিটেন্স, যাকে আমরা প্রকাশ করেছিলাম এই যে ওয়াইসি দ্বারা, ওয়াইসিকে নিচে নামিয়ে দিলাম। তাহলে আমরা বুঝতে পারছি যে পূর্বের অংশে কোনো মান আসেনি, যেটি ইন্ডাকটিভ শাখার ক্ষেত্রে এসেছিল, তাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো রেজিস্টর ছিল না, তাই এখানে পূর্বে কোনো মান আসেনি। যেহেতু শুধু ক্যাপাসিটর আসে তাই শুধু এই অংশে আমরা দেখতে পাচ্ছি এটি জে ফ্যাক্টরের সাথে যে অংশটি থাকে সেটি হচ্ছে ক্যাপাসিটিভ সাসেপ্ট্যান্সের মান, তাই এটি হচ্ছে আসলে কি ওয়াইসি সমান জে বিসি, অর্থাৎ
সাসসেপ্টেন্স সেটি কি ক্যাপাসিটিভ শাখা, ছোটো করে এখানে সি লিখেছি। এই বিসি সমান হচ্ছে এই অংশটি 1/xc বা ক্যাপাসিটিভ সাসসেপ্টেন্স, এটিকে আমরা দিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, এখন একটু মনোযোগ দিন যে প্যারালাল সার্কিটের রেজোনেন্সের যে কন্ডিশন সেটি কি, যে আমি লিখে দিই এখানে, আগে হেডিংটুকু দিয়ে দিই যে প্যারালাল রেজোনেন্স অনুযায়ী, প্যারালাল রেজোনেন্স অনুযায়ী আমরা কি জানি যে ক্যাপাসিটিভ সাসসেপ্টেন্স বিসি এবং ইন্ডাকটিভ সাসসেপ্টেন্সের মান বিএল সমান হতে হবে। অর্থাৎ যখন কোনো এসি প্যারালাল সার্কিটের ক্যাপাসিটিভ সাসসেপ্টেন্সের মান এবং ইন্ডাকটিভ সাসসেপ্টেন্সের মান সমান হয় তখন উক্ত সার্কিট কি কন্ডিশনে থাকে, প্যারালাল কন্ডিশন থাকে। তাই এটিকে আমরা লিখে দিলাম। এখন একটু খেয়াল করুন, এখানে বিসির যে মান সেটি ছিল 1/xc, যেটি আমি পূর্বে দেখেছি আর ব্যাখ্যা করতে চাচ্ছি না। এই ক্যাপাসিটিভ সাসসেপ্টেন্স এই মানটি, সেই মান বিসির স্থানে বসিয়ে দিব, সেটি হচ্ছে বিসি সমান 1/, এখানে ছিল জে ইন্টু এক্সসি, আর এখানে বিএল এর যে মান ছিল সেটি হচ্ছে দেখুন যে এই মানটি, অর্থাৎ এক্সএল ভাগ আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার। তাই এখানে আমরা বিএল এর মান সেটি বসিয়ে দেব এক্সএল ভাগ আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার। এই যেটি আমি ভুলে দিয়েছি এটি দেওয়া যাবে না, কেননা শুধুমাত্র আমরা ক্যাপাসিটিভ সাসসেপ্টেন্সের মান বসিয়েছি 1/xc, এই 1/xc শুধু এটা বসালাম। এরপর যেটি করব, এখন আমরা এখানে এক্সসি যেটিকে বলে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স, সেই ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স সমান আমরা কি লিখতে পারি, এক্সসি সমান 1/2πfc, যেটিকে আমরা লিখতে পারি যে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সের মান এক্সসি সমান 1/2πfc, সেটিকে বসিয়ে দিলাম, এখানে সমান চিহ্ন দিলাম। এখন এক্সএল সমান আমরা কি লিখতে পারি, 2πfl। এরপর যেটি থাকে নিচে হলটি ছিল আর স্কোয়ার প্লাস এখানে দেখুন এক্সএল আছে, তাই এক্সএলকে যদি আমরা স্কোয়ার করি মান বসানো সহ তাহলে কি হবে 4π² f স্কোয়ার এল স্কোয়ার। এখন একটু খেয়াল করুন যে এই অংশটি অনেক একটু বড় ভাগ আকারে আছে, যেটিকে খুব সুন্দর করে আমরা তুলে নিতে পারি। সেটি কিভাবে, যে এখানে যেটি থাকে সেটি হচ্ছে অন, আর এই নিচে আর একটি অন থাকবে, তাই অন। আর এই অংশটি পুরা ভাগ আকার আছে এই অনের সাথে, তাই আমরা এটিকে গুণ আকারে তুলতে হলে কী করতে হবে, 2πfc এখানে রেখে দিলাম, আর এই অন কী হয়ে যাবে, নিচে চলে আসবে। আর এদিকে কি থাকবে, এদিকে যেটি থাকবে সেটি হলো 2πfl, ওটি বসিয়ে দিলাম। তারপর যেটি ছিল আর স্কোয়ার প্লাস 4π² f স্কোয়ার এল স্কোয়ার। এখন এখানে এ অন বা ভাগ করলে ওয়ানই থাকে, আর ওয়ানের সাথে এটা গুণ করলে কি থাকে, সেটি থাকে 2πfc থেকে গেল। আর এখানে এই অংশটি রেখে দিব 2πfl ভাগ আর স্কোয়ার প্লাস 4π² f স্কোয়ার এল স্কোয়ার। এখন একটি খেয়াল করুন যে 2πf এই অংশটুকে আমরা কি লিখতে পারি, ওমেগা লিখতে পারি, আর সেজন্য আমরা ওমেগা লিখে দিলাম। আর এখানে সি ছিল, এই সি আমরা পাশে বসিয়ে দিলাম। এখন একটু খেয়াল করুন, যেহেতু প্যারালাল রেজোনেন্স অনুযায়ী আমরা এই অবস্থাটি বিবেচনা করে নিয়েছি, তাহলে এই যে ফ্রিকোয়েন্সি যেটি ছিল এটি হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি ছিল, যাকে এফ নট দ্বারা আমরা ডিনোট করতে পারি। তাই এই অংশে সব অংশে আমরা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি সেটি উল্লেখ করে দিব এফ নট দেওয়ার মাধ্যমে। তার মানে এখানে যে অ্যাঙ্গুলার ভ্যালোসিটিটা আমরা পাবো সেখানেও হবে নট আকারে, কেননা এইটার ভিতরে যে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি আছে সেজন্য আমরা ওমেগা দিয়ে এখানে নটটা দিয়ে দিব, কেননা এই ওমেগা নটের ভিতরেই আছে 2πf নট। তাহলে এটা আমরা লিখে দিলাম। তারপর দেখুন যেখানে 2π আবারও এফ নট বা 2πf সমান আমরা লিখতে পারি ওমেগা, এখানে যেহেতু রেজোনেন্স ফ্রিকোয়েন্সি ছিল তাই এখানেও আমরা একটি নট দিয়ে দেব, আর এখানে এল ছিল এল দিয়ে দিলাম। তারপর যেটি হয় দেখুন এখানে আর স্কোয়ার প্লাস 4π² এফ স্কোয়ার, তার মানে এই অংশটিকে আমরা লিখতে পারি ওমেগা নট দিয়ে স্কোয়ার, যেহেতু এই অংশকে আমরা এটা লিখতে পারি।
তারপর এখানে এল স্কোয়ার ছিল, এখানে এল স্কোয়ার বসিয়ে দিলাম। এখন দেখুন যে এই সমীকরণের বাম পার্শ্বেও ওমেগা নট আছে আর ডান পার্শ্বেও লবের সাথে ওমেগা নট আছে, তাই এদিকে কেউ কিছু থাকে না, নিচে কি থাকে, অন থাকে। তার মানে এই অংশে লবেও ওমেগা নট, এই অংশেও লব অংশে ওমেগা নট আছে, তাই উভয় দিকে আমরা ওমেগা নটকে তুলে দিতে পারি। তাহলে এই অংশে ওমেগা নটকে তুলে দিলে থাকে শুধু সি, আর এখানে ওমেগা নট চলে গেলে থাকে শুধু এল, আর নিচে থাকে যেটি সেটি হচ্ছে আর স্কোয়ার প্লাস ওমেগা নট এল স্কোয়ার এল স্কোয়ার, এই অংশটি থাকে। এরপর আমরা এই অংশে আর গুণন করব, কেননা আমরা আর আগাতে পারছি না। তাহলে এই অংশে যদি আমরা আর গুণন করি, এই সি এর নিচে কিছু থাকে না, মানে একটি অন থাকে, এটি বিবেচনা আনতে হয়। যদি আর গুণন করি তাহলে দেখুন সি এর সাথে আমরা এই অংশটির গুণ করব বা এই হরটির গুণ করব। তাহলে কি হবে, আমরা সরাসরি গুণ করে দিই। আর স্কোয়ারের সাথে যদি সি গুণ করি তাহলে কি হবে, আর স্কোয়ার সি, আর এই অংশের সাথে যদি আমরা এই সি গুণ করি প্লাস দিব অবশ্যই, তারপরে ওমেগা নট স্কোয়ার এল স্কোয়ার, আর এই সি গুণ করলে সি বসে গেল, আর সমান দিয়ে দিলাম। তারপরে এই ওয়ানের সাথে এই এল যদি গুণ করি শুধু এল এখানে বসে গেল। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, একটু খেয়াল করুন যে আমাদের দরকার রেজোনেন্স ফ্রিকোয়েন্সি নির্ণয় করা। আর রেজোনেন্স ফ্রিকোয়েন্সি এই সমীকরণের কোন অংশটুকু আছে, এই যে ওমেগা নট, এইটার ভিতরে রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটা আছে। তাই এইটিকে রেখে আমরা বাদবাকিকে সমানের ডান দিকে পাঠিয়ে দেব। তাই একবারে না পাঠিয়ে আমরা ওমেগা নট স্কোয়ার এল স্কোয়ার সি কে রেখে দিলাম, সমান দিয়ে এখানে যে এল ছিল এলটা দিয়ে দিলাম, আর এটিকে যদি সমানের ওদিকে নিই তাহলে এদিকে ছিল প্লাস, এদিকে হয়ে যাবে মাইনাস আর স্কোয়ার সি। এখন আমরা যেটি করব সেটি হলো যে আমাদের দরকার ওমেগা নট, কেননা এর ভিতরেই আমাদের ফ্রিকোয়েন্সিটা আছে, তাই এটিকে রেখে আমরা এই বাদবাকি এই এল স্কোয়ার সিকে সমানের ডান দিকে পাঠিয়ে দেব। তাহলে ওমেগা নট স্কোয়ার, আর এদিকে যেটি ছিল এল মাইনাস আর স্কোয়ার সি, আর এই অংশটি যেহেতু ওমেগার সাথে গুণ সম্পর্কে ছিল, সমানের এদিকে সে ভাগ সম্পর্কে চলে আসবে, সেটি হচ্ছে এল স্কোয়ার সি। এরপর আমরা যেটি করব সেটি হচ্ছে যে আমাদের মান যেটি দরকার সেটি হচ্ছে ফ্রিকোয়েন্সির মান। কিন্তু দেখুন যে এখানে আমরা কোনো ফ্রিকোয়েন্সির মান পাচ্ছি না, কিন্তু এখানে আমাদের দরকার শুধু এফ এর মান, কিন্তু এখানে বর্গ আছে, তাই এটিকে আমরা ওমেগা নট শুধু লিখে এখানে স্কোয়ার তোলার জন্য এই ডান পার্শ্বে আমরা ওভারঅলের পরে রুট দিয়ে দিতে পারি। তাহলে থাকে এল মাইনাস আর স্কোয়ার সি ভাগ এল স্কোয়ার সি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনের একটু খেয়াল করুন, এখন আমরা এই যে ওমেগাকে আবার ভেঙে লিখব। ওমেগা সমান আমরা কি লিখতে পারি, 2 π f, যেহেতু এখানে নট ছিল তাই এখানে ফ্রিকোয়েন্সির সাথে নট বসবে, কেননা এটি বোঝায় রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। তারপর এই অংশে যেটি ছিল সেটি আমরা লিখে দিব, সেটি ছিল এল মাইনাস আর স্কোয়ার সি, আর নিচে ছিল এল স্কোয়ার সি। এখন এটিকে আমরা একটু সাজিয়ে লিখব, তাহলেই আমাদের যে কাঙ্ক্ষিত এটি চলে আসবে। আমাদের হয়ে গেছে জাস্ট একটু এখানে এফ নট, যেহেতু আমাদের রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বের করতে হবে, তাই এই অংশটিকে রেখে এই 2 পাইকে আমরা সমানের ডান দিকে পাঠিয়ে দেব। তাহলে এই 2 পাই এদিকে এফ নটের সাথে ছিল কি গুণ সম্পর্কে, সমানের ওদিকে গেলে হয়ে যাবে ভাগ সম্পর্কে, তাই 1/2 পাই আকারে লিখে দিলাম। আর এদিকে যেটি ছিল সেটি লিখে দিব, সেটি হচ্ছে দেখুন যে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সি, আর নিচে ছিল এল স্কোয়ার সি। এরপর যেটি করব এফ নট সমান 1/2 পাই। এখন দেখুন যে এই অংশটিকে একটু কাজ আমরা করব, সেটি হচ্ছে এই রুট দিয়ে দিলাম। এখন এই লবের সাথে এই হরটি আলাদা করে দেব এবং এই লবের সাথে এই হরটিকে আলাদা করে দেব। তাহলে যেটি হবে এল স্কোয়ার ভাগ এল স্কোয়ার সি, এখানে মাইনাস ছিল তাই এখানে মাইনাস দিলাম, আর উপরে ছিল আর স্কোয়ার সি ভাগ এল স্কোয়ার সি। এখন দেখুন যে এই এল স্কোয়ার কাটাকাটি হয়, আর এখানে এই সি আর এই সি কাটাকাটি হয়। তারপরে নিচের লাইন আমরা লিখতে পারি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি এফ নট সমান 1/2 পাই ওভারঅল রুট, এখানে এল চলে গিয়েছে তার মানে কিছু নয়, মানে অন থাকে, আর নিচে কি থাকে সি লিখে দিলাম। আর এখানে যেহেতু এল ছিল, প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা একটু খেয়াল করুন, আমি এই অংশে এল স্কোয়ার তুলে ফেলেছিলাম, এটি আসলে এল স্কোয়ার না, এটা শুধু এল ছিল।
তাই আপনারাও এখানে শুধু এল করে নেবেন। এই এল আর এই এল স্কোয়ার যদি কাটি তাহলে নিচে একটি এল কিন্তু থেকে যায় আর উপরে 1 থাকে, তাই এই নিচের এলটি আমি রেখে দিলাম, জাস্ট একটু মিস্টেক। আপনারা অবশ্যই এটি ধরতে পেরেছেন, কারণ এখানে এল ছিল, আমি তোলার বেলা এখানে স্কোয়ার তুলেছিলাম। সেটি কেটে দিয়ে আমরা এই অবস্থায় আনতে পারি। তারপর যেটি হয় মাইনাস, এখানে উপরে থাকবে আর স্কোয়ার আর নিচে যেটি ছিল এল স্কোয়ার। একটু খেয়াল করুন, আমাদের যে প্রমাণের দিকে তাকায় সেই প্রমাণটি ছিল, সেটি হলো যে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি এফ নট সমান 1/2 ওভারঅল রুট বাই 1/LC মাইনাস আর স্কোয়ার এল স্কোয়ার। সেটি আমাদের প্রমাণিত অলরেডি হয়ে গেছে। তাহলে এটি হচ্ছে আমাদের উক্ত RL এবং সি শাখা বিশিষ্ট প্যারালাল রেজোনেন্স সার্কিটের ফ্রিকোয়েন্সি। আশা করি এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। আপনারা যদি ভিডিওগুলো খুব ভালো লেগে থাকে এবং সহজে বুঝতে পারেন তাহলে অবশ্যই আমার একটু উপকার করুন। এই ভিডিওগুলো বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করুন এবং আপনাদের বন্ধুদের দ্বারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে নিন। এতে করে আমার ভিডিও তৈরি করার আগ্রহগুলো আরও অনেক গুণে বেড়ে যাবে। ধন্যবাদ।